উপবৃত্ত আজকে শেষ করব ৮ নাম্বার লেকচার এটা। তো প্রথমে এই ম্যাথ নতুন বইয়ে আসছে, এটা তো করানো হয় নাই এর আগে। 12 জি নাম্বারে ছিল, তোমাদের পুরাতন বইয়ে নাই, নতুন বই নতুন এডিশনে আসে, করায় দেয় একটু দেখো। কোশ্চেন বলা হয়েছে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে হাফ, উপকেন্দ্র দেওয়া আছে 2,3 এবং এর দূরবর্তী নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। মানে উপকেন্দ্র যে পাশে তার অপোজিট পাশে নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে এটার সমীকরণ নির্ণয় করো। তো আমরা জানি উপকেন্দ্র আর যদি দিকাক্ষ দেওয়া থাকে তাহলে সমীকরণ বের করার সূত্র হচ্ছে এসপি সমান ইপিএম, কিন্তু সেক্ষেত্রে যে পাশের উপকেন্দ্র দেওয়া থাকবে ওই পাশেরই দিকাক্ষ হইতে হবে। সো এইখানে হয় আমাকে এই পাশের দিকাক্ষের সমীকরণটা বের করে নিতে হবে, যে দিকাক্ষটা ওই দিকাক্ষের সমান্তরাল রেখা, অথবা আমাকে এই পাশের উপকেন্দ্রটা বের করে নিতে হবে। কথা কি বুঝছো? আমরা এই পাশের উপকেন্দ্রটা বের করে নেই, বিন্দুটার স্থানাঙ্ক বের করে নেই, এটা বের করে নেই। এই উপকেন্দ্র যদি আমি পাই, তাহলে তো এসপি সমান ইপিএম করে ফেলতে পারবো। তাহলে আমার টার্গেট হলো এই উপকেন্দ্র বের করা। তার আগে আমি একটু ফার্স্টে অক্ষরেখার সমীকরণটা বের করব। অক্ষরেখা কি এটার উপরে লম্ব রেখা যা এত বিন্দুগামী? তাহলে আগে অক্ষরেখার সমীকরণটা বের করে নাও। bx, b হলো 1 মাইনাস এ ওয়াই, কে আর লিখলাম না, একবারে করি, সমান চিহ্ন দিয়ে বিন্দু বসবে, 2 x এর জায়গায় বসবে 2, y এর জায়গায় বসবে -3। কত আসে? এক পাশে নিয়ে আসো। অক্ষরেখার সমীকরণটা x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। অক্ষরেখার সমীকরণটা x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0, এটা আসছে। আমি যদি এই রেখা, অক্ষরেখা আর নিয়ামক রেখার সমাধান করি তাহলে এই ওদের ছেদ বিন্দুটা পাবো কিনা? তাহলে একটু সমাধান করে বলো তো কত আসে। নিয়ামকের পাদবিন্দুটা আমরা পাবো ক্যালকুলেটর নাও। তাহলে দুটা যদি যোগ করি 2x, হ্যাঁ বলো, -3/2 -5 -হাফ, এই বিন্দুটা আসলো -3/2 -হাফ, নাম দিচ্ছি ধরো z বিন্দু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু দেখো আমার টার্গেট কি। আমার টার্গেট শুধুমাত্র উপকেন্দ্রটা বের করলেই হচ্ছে কিনা। আমি যদি উপকেন্দ্র বের করতে পারি, দিকাক্ষ তো দেওয়াই আছে, উৎকেন্দ্রিকতা তো দেওয়াই আছে, এসপি সমান ইপিএম করে দিব, ঠিক আছে। তাহলে আমাকে শুধুমাত্র উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করা লাগবে। এখন খেয়াল করো, আমরা এরকম পড়ছিলাম যে যদি এরকম হয়, এইখানে একটা বিন্দু আছে x1, y1, এইখানে একটা বিন্দু আছে b বিন্দু যার স্থানাঙ্ক x2, y2, দুটা বিন্দু আছে। মাঝখানে একটা বিন্দু c, স্থানাঙ্ক বের করব। স্থানাঙ্ক বের করতে এই পাশে কতটুকু দূরত্ব সেটাকে ধরে নিতাম m1, আর এই পাশে দূরত্ব m2 ধরে নিতাম। নেওয়ার পরে সূত্র দিতাম কিনা m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই
m1 প্লাস m2, সেমভাবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে মাঝের কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করতে আমার যেটা লাগে সেটা হলো দুই পাশে দুটো বিন্দু লাগে, আর ওই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বা অনুপাতটা লাগে। তাহলে আমাকে একটু বলো যে আমি মাঝের বিন্দুটা বের করতে চাই, এস বিন্দুটা বের করতে চাই, তাহলে দুই পাশের দুইটার বিন্দু দেওয়া আছে কিনা। এখন খালি আমার এইটুকু জানা লাগবে যে এইটুকু কত আর এইটুকু কত, এটা কিনা এইটুকু হইলেতে হচ্ছে, বা এইটুকু কত আর এইটুকু কত। তাহলে আমার এখন জানা লাগবে জেড এস বাই এতটুকু বাই কতটুকু, এস নাম দাও, এস এস ড্যাশ নাম দাও, এস ড্যাশ। এই জানলেই অনুপাতটা পাচ্ছ তুমি নাকি? আচ্ছা, জেড এস, আচ্ছা জেড এস এর দূরত্ব কতখানি বলো তো? এতখানি কি মার দিব, এ বাই ই মাইনাস এ ই, এ বাই ই মাইনাস এ ই বাই এস এস ড্যাশ, দুটো উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 2 a e। ওকে, আচ্ছা খুবই ভালো কথা। কি করব, লসাগু এ কমন নিয়ে কেটে দেই, উপরে থেকে এ কমন যায় না, উপরে থেকে এ কমন গেলে নিচের এর সাথে কাটবে কিনা, তাহলে উপরে থাকলে এরকম 1/e মাইনাস, আর নিচে থাকলো কি 2e, এর মান দেওয়া আছে কিনা, এর মান কত হাফ, বসায় দেই। 1/2 মানে কি মাইনাস হাফ, আর 2 ইন্টু হাফ, কাটো। নিচে তো 1 লেখার কোনো দরকার নাই, উপরে কত আসে 3/2 আসে। তাহলে এই যে অনুপাতটা, এই অনুপাতটা পাইলা, একদিকে হবে এইদিকে হবে 3, উপরে কে আছে জেডএস, জেডএস এর দিকে কত 3, আর এই পাশে কত হবে, দেখতে কম বেশি হয়ে গেছে চিত্রে। ওকে, পাইছো, বুঝছো কি নাকি, ভালো করে বলো। আচ্ছা, এবার আসো উপকেন্দ্র বের করি আমরা। কেমনে বের করে, এখানে করি, অন্য কালার নেই, এইটা। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমার এরকম হবে m1x2 প্লাস m2x1, 2 আর 2 কাটবে, -3 ডিভাইডেড বাই m1 আর m2 যোগ করলে হবে 5, m1y2 3 আর 3 গুণ করলে হবে 9, m2y1 -1/5। তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3/5 আর হচ্ছে 8/5। তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক পাইলা 3/5, 8/5। এবার পারবা, এখন এসপি সমান ইপিএম, পরে যাইতে নিছিলাম, আর কোথায় লিখি, এটা দিয়ে শেষ করে ফেলব। ওকে, কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো, ওইখানে নাই, ওই বইয়ে নাই, প্রশ্ন পড়ো। প্রশ্ন বলছে এরকম, একটা উপবৃত্তের ভিতরে যদি একটা বর্গ আঁকা যায়, একটা উপবৃত্তের ভিতরে যদি একটা বর্গ আঁকা যায়, সেই বর্গের সর্বোচ্চ ক্ষেত্রফল কত হওয়া পসিবল, এটা বের করতে বলছে। একটা উপবৃত্তের ভিতরে যদি একটা বর্গ আঁকা যায়, খেয়াল করো, এটা আমার একটা উপবৃত্ত, উপবৃত্তটার সমীকরণ হচ্ছে এটা, x² / a² + y² / b² = 1।
এই উপবৃত্তের ভিতরে যদি একটা বর্গ আঁকা যায়, অন্তর্লিখিত একটি বর্গ অঙ্কন করলে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ অঙ্কন করা যাবে? তাকাও এদিকে। তো এর ভিতরে আমি একটা বর্গ অঙ্কন করলাম, ক্ষেত্রফল কি সর্বোচ্চ এটা হইল? কেন হয় নাই? কারণ এর থেকে বড় আঁকা যায়, এর থেকে বড় আঁকা যায় কিনা? সর্বোচ্চ ক্ষেত্রফল হবে এটার? কোনটা সর্বোচ্চ ক্ষেত্রফল হবে? যদি টাচ করে দেন গিয়ে হবে সর্বোচ্চ ক্ষেত্রফল, নাকি? অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফলটা ম্যাক্সিমাম হবে তখনই যদি এরকম হয়, আর বাহিরে বের হইলে তো অন্তর্লিখিত আর হইল না। এই ধরনের বর্গ যদি ভিতরে হয় তাহলে তার ক্ষেত্রফলটা সর্বোচ্চ হবে। এর থেকে বড় কি বর্গ রাখতে পারো ভিতরে? এর থেকে বড় আঁকলে কি হবে? বাহিরে বের হয়ে যাবে। তো তোমাকে এখন কোশ্চেন করছে, এই যে বর্গটা তুমি আঁকতে পারো, এই বর্গের সর্বোচ্চ ক্ষেত্রফল কি হবে? ঠিক আছে, আসো বের করে দিচ্ছি। আগে আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য। বর্গের বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম, ধরো 2 আলফা। এখন কথা হলো, ভাই 2 আলফা কেন ধরলেন? আলফা ধরেন। 2 আলফা ধরার কারণ হচ্ছে, দেখো এই পুরাটা 2 আলফা না, বাহুর দৈর্ঘ্য ধরলাম 2 আলফা, তাহলে এই অর্ধেক হচ্ছে আলফা হবে, ওই অর্ধেক হলো আলফা হবে, নিচের অর্ধেক আলফা হবে, উপরের অর্ধেক আলফা হবে, হিসাব করতে সুবিধা হবে, এই জন্য 2 আলফা ধরছে। কি বের করতে বলছে? বর্গের ক্ষেত্রফল। তো বর্গের ক্ষেত্রফল বের করে সূত্র বলো। অতএব বর্গের ক্ষেত্রফল 4 আলফা। ফোর আলফা স্কোয়ার। তাহলে আমি যেহেতু ধরে নিছি 2 আলফা ধরে নেওয়ার কারণে বর্গের ক্ষেত্রফল হচ্ছে 4 আলফা স্কোয়ার। কার মান বসাই দিলে কমপ্লিট হবে ক্ষেত্রফল? জাস্ট আলফার মান আমি, বা আলফা স্কোয়ারের মান আমি যদি তোমাকে বলে দিই তাহলে তো কমপ্লিট। আচ্ছা, এবার আমাকে বলো, বর্গের বাহুর দৈর্ঘ্য ধরছো তুমি পুরাটা 2 আলফা, পুরাটা যদি 2 আলফা হয় এইটুকু কত? আলফা। এটুকু কত? আলফা। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 2 আলফা হয়, এটা আলফা, এটা আলফা, এটা যদি আলফা হয়, এটা কত? আলফা। তাই যদি হয়, এটা যদি মূল বিন্দু হয়, তাহলে এইটুকু গেছো আলফা, এইটুকু গেছো আলফা, তো এই বিন্দুটা কত হবে? আলফা কমা আলফা। সর্বোচ্চ ক্ষেত্রফল পাইতে হইলে বর্গটাকে তো অবশ্যই টাচ করতে হবে উপবৃত্তকে। টাচ করবে মানে কি? এই বিন্দুটা উপবৃত্তের উপরে অবস্থিত কিনা, এটা দিয়ে উপবৃত্তের সমীকরণটা স্যাটিসফাই করা যাবে কিনা। কার মান বের করে টার্গেট? আলফার মান বের করলে তো হচ্ছে। আচ্ছা, উপবৃত্তের সমীকরণটা স্যাটিসফাই করি। এক্স এর জায়গায় কি বসবে? আলফা স্কোয়ার বাই কি হবে? এ স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল, কমন যাবে কি উপরে থেকে? আলফা স্কোয়ার কমন গেলে কি হবে? 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইকুয়াল 1। আলফা স্কোয়ার সমান, আলফা স্কোয়ার লসাগু, এখানে লসাগু করলে এ স্কোয়ার বি স্কোয়ার লসাগু হইলে উপরে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলো আলফা স্কোয়ারের মান পাইছো কিনা? তাহলে আলফা স্কোয়ারের মান কি? এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব বর্গের ক্ষেত্রফল কি ছিল? 4। তো আলফা স্কোয়ারের মান তো বের করছি, তাহলে 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই, এটা অ্যান্সার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝছো? এই যে বইয়ের ম্যাথ এটা, ঠিক আছে? এবার কত নাম্বার? আচ্ছা, এবার পড়ো, যদি এই উপবৃত্তের অন্তর্লিখিত বর্গের বাহুগুলো এই উপবৃত্ত দেওয়া আছে কিনা?
আগেরটাই কিনা? এই দেখো এদিকে, আগে প্রশ্ন বুঝাই দেই, তারপরে কি করবা করো। এই উপবৃত্তের অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে কি? ভিতরে অবস্থিত বর্গের বাহুদ্বয় বাহুগুলো অক্ষদ্বয়ের কি? সমান্তরাল। তাহলে এর অন্তর্লিখিত একটা বর্গ আছে, এর ভিতরে একটা বর্গ আছে, বর্গের বাহুদ্বয়, বাহুগুলো মানে কয়টা? 4টা মানে 2টা, মানে একটা বর্গের ক্ষেত্রে। আচ্ছা, বর্গের বাহুগুলো অক্ষদ্বয়ের সমান্তরাল। তা এই বাহু কি এক্স অক্ষের সমান্তরাল না? এই বাহুগুলো কি ওয়াই অক্ষের সমান্তরাল না? আঁকছি, ঠিক আছে। অন্তর্লিখিত মানে কি? ভিতরে পুরোটা জুড়ে থাকবে, অন্তর্লিখিত মানে। আচ্ছা, সমান্তরাল হয়, তবে প্রমাণ করো। যে কি প্রমাণ করো? বর্গের ক্ষেত্রফল তো আমরা আগের দিন বের করছি, মানে একটু আগে বর্গের ক্ষেত্রফল বের করছি কিনা? এই বর্গের ক্ষেত্রফলই বের করলাম না? কত আসছিল বলো? 4a স্কয়ার বি স্কয়ার বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার। আগের ম্যাথে কিনা হয়েছে? এইবার দেখো বলছে বর্গের ক্ষেত্রফল হবে এটা, এটা প্রমাণ করা লাগবে। আমার আসছে এটা, তার মানে আমার অ্যাকচুয়ালি কি নিয়ে আসা লাগবে? এর মধ্যে কি নিয়ে আসা লাগবে? ই নিয়ে আসলেই তো হচ্ছে। বা এখানে খেয়াল করো, এ স্কয়ার স্কয়ার আছে না? তা তোমাকে আমি এ যাবৎকালে কি শেখাইছি? এ স্কয়ার স্কয়ার মানে কি? এ স্কয়ার। তো আমি যদি কোনোভাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার নিয়ে আসতে পারি, এটা যদি নিয়ে আসতে পারি, তাইলে তো তার পরিবর্তে আমি ই ঢুকাই দিতে পারবো ওখানে। আচ্ছা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লাগবে। তোমার আসছে কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। নিচে একটা রুট আছে না? আসো ওই কাজটা আগে করি। 4a স্কয়ার বি স্কয়ার বাই, আমি এখানে একটা রুট দিয়ে একটা স্কয়ার করতে পারি না? একটা রুট দিয়ে এর উপরে স্কয়ার নিতে পারি কিনা? তো কার সূত্র পড়লো? a প্লাস বি হোল স্কয়ার। সূত্র বলো। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা দিব a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এবার বলো এর মান কি? তার উপরে স্কয়ার আছে, বলো কি হবে? বলো কি হবে? এ স্কয়ার স্কয়ারের উপরে আবার স্কয়ার, a টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কয়ার বি স্কয়ার। একটু বলবা কমন যায় কি? এ স্কয়ার কমন নিলে বাহিরে কি বের হয়ে আসবে? 4a স্কয়ার বি স্কয়ার থাকলো, এ স্কয়ার কমন নিলে বাহিরে এ বের হয়ে আসবে। তাহলে রুটের মধ্যে এ স্কয়ার কমন নিলে রুটের মধ্যে থেকে যাবে এ স্কয়ার ই টু দি পাওয়ার 4। এ স্কয়ার কমন নিলে 4b স্কয়ার, এ আর এ স্কয়ার কাটবে, তাহলে থাকতেছে 4ab স্কয়ার বাই এ স্কয়ার ই টু দি পাওয়ার 4 প্লাস 4b স্কয়ার। দেখো মিলছে কিনা এবার? ওকে, পৃথিবীর কক্ষপথ কেমন? এই যে জানো নতুন করে, পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। এই দেখো, এই যে পৃথিবীর কক্ষপথ, এর মধ্যে আছো তুমি। এর একটি উপকেন্দ্রে সূর্য অবস্থিত। তাহলে এর উপকেন্দ্র কয়টা হয়? 2টা হয়। এই দুটার মধ্যে একটা উপকেন্দ্রে সূর্য আছে। ধরো এই জায়গাতে সূর্য আছে, এর একটি উপকেন্দ্রে সূর্য অবস্থিত, ঠিক আছে? ওই পাশেরটাতে। আচ্ছা, উপবৃত্তের অর্ধ বৃহদাক্ষ, এই ক্ষেত্রে বৃহদাক্ষের মান কত? 2a। তাহলে অর্ধ বৃহদাক্ষ কত? এর মান কত দেওয়া আছে? 10 টু দি পাওয়ার 7 মাইল। এবং উৎকেন্দ্রিকতা ই এর মান দেওয়া আছে কত? 1/62।
ওকে, কোশ্চেন করো। সূর্য ও পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো। এবার কথা শোনো, আবার বলি। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। এই উপবৃত্তাকার কক্ষপথ মানে কি? পৃথিবী এই কক্ষপথ এগুলা দিয়ে ঘোরে, পৃথিবী ঘুরতেছে। এই যে পৃথিবী, তুমি দূরে থেকে দেখতেছো সূর্য, এই জন্য ছোট লাগতেছে। আচ্ছা, পৃথিবীর কক্ষপথটা উপবৃত্তাকার, পৃথিবী এই পথ দিয়ে ঘুরতেছে। বলছে এর একটি উপকেন্দ্রে সূর্য অবস্থিত, এই উপবৃত্তের একটা উপকেন্দ্রে সূর্য অবস্থিত। উপবৃত্তের অর্ধ বৃহদাক্ষ, আমরা জানি বৃহদাক্ষ হয় 2a বা 2b, যাই বলো। অর্ধ বৃহদাক্ষ হলো এটা, তাহলে 2a যদি হয় তাহলে অর্ধেক হলো a, এর মান দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। কোশ্চেন বলছে সূর্য ও পৃথিবীর ম্যাক্সিমাম দূরত্ব কখন হবে আর মিনিমাম দূরত্ব কখন হবে। তাহলে তুমি আমাকে বলো, এই পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এই জায়গাতে আসবে তখন কি মিনিমাম দূরত্ব হবে কিনা, এই দূরত্বটা মিনিমাম হবে কিনা, এর থেকে ক্ষুদ্রতম দূরত্ব হইতে পারে কিনা? দেখো, হইতে পারে না। শোনো, এই যে কথা শোনো, কথা হচ্ছে তোমার এখন মনে হইতে পারে এই দূরত্বটা ক্ষুদ্রতম হইতে পারে, এটা আকার ভুলের কারণে। উপকেন্দ্র কই থাকে জানো? উপকেন্দ্র এই যে শীর্ষের খুবই কাছে থাকে। উপকেন্দ্র শীর্ষের খুবই কাছে থাকে, আমরা আঁকাই ওই রকম করে। এটা দেখো তো মিনিমাম দূরত্ব হবে কিনা। পৃথিবী যদি ঘুরতে ঘুরতে এই জায়গাতে আসে, পৃথিবী যদি ঘুরতে ঘুরতে এই জায়গাতে আসে তাহলে এই দূরত্বটা মিনিমাম হবে কিনা। আর পৃথিবী যদি ঘুরতে ঘুরতে এই পাশে চলে আসে তখন কি হবে? এই কোন দূরত্বটা ম্যাক্সিমাম হবে? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই দূরত্বটা হলো ম্যাক্সিমাম। এই জায়গায় গ্রীষ্মকাল, এই জায়গায় শীতকাল। ওকে, ঠিক আছে। ওকে, মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স হচ্ছে এটা। তাহলে আমরা এইটুকু কতখানি জানি? এ, এইটুকু হলো এই, তাহলে এতখানি কি হবে? মিনিমাম দূরত্ব হবে এ মাইনাস এই। তাহলে এর মান তো দেওয়াই আছে, এর মান কত? 9.3 গুণন 10⁻7 মাইনাস এর মান, এর মান 9.3 গুণন 10⁻7 আর এর মান দেওয়া আছে 1/62, এ মাইনাস এই। আর ম্যাক্সিমাম ডিস্টেন্স দেখো তো কি হবে? এতখানি হচ্ছে তোমার এই, আর এতখানি হলো এ, তাহলে এ প্লাস এই। এর মান তো দেওয়াই আছে, এর মান হচ্ছে 9.3 গুণন 10⁻7 আর 1 প্লাস এর মান হলো 1/62, যেটা হিসাব করে আসে ওটাই অ্যান্সার অ্যাপ্রক্সিমেটলি। এটা তোমাদের বইয়ে নাই। এদিকে দেখো, একটি উপবৃত্তাকার খিলানের সর্বোচ্চ উচ্চতা। পরাবৃত্ততে করো নাই খিলান? আসো নাই ওই দিন। খিলান মানে হচ্ছে বাড়ির উঠান। উঠানের উচ্চতা কেমনে বের করে? এই যে দেখো, একটি উঠান হচ্ছে সামনের অংশ, খিলান হচ্ছে পিছনের অংশ বাড়ির। আচ্ছা, খেয়াল করো, একটি উপবৃত্তাকার খিলানের সর্বোচ্চ উচ্চতা, এইটা মনে করো একটা উপবৃত্তাকার খিলান। আচ্ছা,
খেয়াল করো, একটি উপবৃত্তাকার খিলানের সর্বোচ্চ উচ্চতা 18 মিটার। সর্বোচ্চ উচ্চতা কোথায় হবে? সর্বোচ্চ উচ্চতা এখানে হবে কিনা? এই উচ্চতাটা কত মিটার? এই উচ্চতাটা হলো 18 মিটার, সর্বোচ্চ উচ্চতা 18 মিটার। এবং এর প্রস্থ 24 মিটার। প্রস্থ কোনটাকে বলো? এটাকে কিনা? 24 মিটার হলে এইদিকে কত হবে? 12, এইদিকে কত হবে? 12, এরকম হবে কিনা? এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 12,0, যদি এটাকে আমরা মূল বিন্দু ধরি। ওকে, অর্ধেক অংশ হিসাব করব আমরা। প্রস্থের মধ্যবিন্দু থেকে 8 মিটার দূরে খিলানের উচ্চতা কত? প্রস্থের মধ্যবিন্দু থেকে, প্রস্থের মধ্যবিন্দু থেকে, প্রস্থ কোনটা? এটা। প্রস্থের মধ্যবিন্দু কোনটা? এটা। মধ্যবিন্দু থেকে কয় মিটার দূরে? 8 মিটার দূরে। প্রস্থের মধ্যবিন্দু থেকে 8 মিটার দূরে, মনে করো এখানে প্রস্থের মধ্যবিন্দু থেকে 8 মিটার দূরে বলছে খিলানের উচ্চতা কত? এই যে হাইটটুকু বের করতে বলছে। পরাবৃত্ততে এইগুলা ম্যাথ অনেক করাইছি, 7-8টা ম্যাথ করাইছি এই টাইপের। আচ্ছা, প্রসেসটা ছিল এরকম, আমরা আগে উপবৃত্তের সমীকরণটা আগে বের করে নিব। উপবৃত্তের সমীকরণটা বের করে নেওয়ার পরে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 8,h। h এর মান বের করতে হবে তো নাকি? আগে সমীকরণ বের করে নিব। এটা তো 9 না, একটি উপবৃত্তাকার খিলানের সর্বোচ্চ উচ্চতা 18 মিটার। তো এইদিকে সর্বোচ্চ উচ্চতা পুরোটা যদি 18 মিটার হয়, অর্ধ উপবৃত্তের ক্ষেত্রে কত হবে? 9 মিটার বলা হয়েছে। এবং প্রস্থ হচ্ছে 24 মিটার। প্রস্থ 24 মিটার মানে কি? এইটুকু হচ্ছে 12, এইটুকু 12। প্রস্থের মধ্যবিন্দু থেকে, প্রস্থের মধ্যবিন্দু কোনটা? এটা। প্রস্থের মধ্যবিন্দু থেকে 8 মিটার দূরে, এই যে 8 মিটার দূরে খিলানের উচ্চতা কত? ধরে নিচ্ছি খিলানের উচ্চতা h। h এর মান বের করলেই হবে কিনা? তাহলে আমরা আগে উপবৃত্তের সমীকরণটা বের করব। উপবৃত্তের উপরে এই বিন্দুটা অবস্থিত কিনা স্যাটিসফাই করে দিব, শেষ। এর মান কত? বি এর মান কত? তাহলে সমীকরণ কি? উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ x² ডিভাইডেড বাই 12 প্লাস y² বাই 9, এটার উপরে স্কোয়ার ইকুয়াল 1, এরকম কিনা? পাইলা? কার মান বের করা লাগবে? h এর মান। উপবৃত্ত কত বিন্দু দিয়ে গেছে? উপবৃত্তটি 8,h বিন্দুগামী। x এর জায়গায় বসবে 8, 64 বাই 144। y এর জায়গায় বসবে h বাই 81 ইকুয়াল 1। h² বাই 81 সমান লেখা যায় 1 মাইনাস 64 বাই 144। এখান থেকে h² বের করো, তারপরে h এর মান বের করো। বুয়েট 22-23 আসছিল এটা। একটি গ্রহের, খেয়াল করো তো, একটি গ্রহের উপবৃত্তাকার কক্ষপথের, কেমন কক্ষপথের? উপবৃত্তাকার মানে উপবৃত্ত নিয়ে কাজ করতেছো। দুটি শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? 1400 মিলিয়ন কিলোমিটার। দুটা শীর্ষের মধ্যবর্তী দূরত্ব আমরা কি জানি? 2a। 2 এর মান কত দেওয়া আছে? 1400 মিলিয়ন কিলোমিটার। তাহলে এর মান কত? 700 মিলিয়ন কিলোমিটার। এবং দুটি ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 800 মিলিয়ন কিলোমিটার। দুটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কি?
2AE কত দেওয়া আছে? 800 দেওয়া আছে। তাহলে AE এর মান কত? 400। AE থাকলে কি করো? A স্কয়ার E স্কয়ার সমান কত? 16 এরকম হয়? দেখো তো, A স্কয়ার E স্কয়ার মানে কি? A স্কয়ার মাইনাস A স্কয়ারের মান কত? এরকম। হইল না তো। এরা বসে থেকে যে কি করে। A স্কয়ারের মান হবে 49, 4টা শূন্য। A স্কয়ারের মান যদি 49, 4টা শূন্য এটা এখানে বসায় দেই, -16, তাহলে B স্কয়ারের মান পাবো। B স্কয়ারের মান হচ্ছে 49 - 16 কত? 33 মিলিয়ন কিলোমিটার। তাহলে বলছে কি কোশ্চেন? কি উপবৃত্তের সমীকরণ পাইছো? এই যে বুয়েটের ম্যাথ। আমি সরলে লিখবে কে? না লেখো। ক্যামেরা চলতেছে? এই ভয়ে থাকি আমি সবসময়, হ্যাঁ, না জানি আবার করা লাগে। হ্যাঁ, কোথায়? হয়েছে? এই ম্যাথ যদি দেখে দেখে তোলা লাগে তাহলে আমি এতদিন কিছুই পড়াই নাই। হয়েছে? ওকে, এটা বুয়েট 21-22 ম্যাথ। একটি অর্ধ উপবৃত্তাকার, খেয়াল করো, একটা অর্ধ উপবৃত্ত আছে এখানে। এইদিকে দেখো, একটি অর্ধ উপবৃত্তাকার সুড়ঙ্গ পথ কেন্দ্রভাগে 15 ফিট উঁচু। অর্ধ উপবৃত্তাকার সুড়ঙ্গ পথ, এটা কেন্দ্রভাগে কতখানি উঁচু? 15 ফিট উঁচু। তার মানে এই অঞ্চলটা, এই যে কেন্দ্রভাগে এই যে 15 ফিট উঁচু, এরকম কিনা? এই অঞ্চলটা হলো 15 ফিট। পড়ো। এবং ভূমিতে 36 ফিট প্রশস্ত, 36 ফিট প্রশস্ত যদি হয় এইখানে, তাহলে অর্ধেক কত? এইটুকু হবে 18, এইটুকু হবে 18, এরকম হবে কিনা সেটা আগে বলো। প্রথম লাইন ক্লিয়ার? ক্লিয়ার না? কেন্দ্রভাগ 15 ফিট উঁচু, এইটুকু 15 ফিট, আর ভূমিতে 36 ফিট প্রশস্ত, তাহলে এইদিকে 18, ওইদিকে 18। এবার বলছে 12 ফিট প্রশস্ত একটি ট্রাকের সর্বোচ্চ উচ্চতা কত হলে সেটি সুড়ঙ্গ পথটি অতিক্রম করতে পারবে? কথা বুঝো। 12 ফিট প্রশস্ত, প্রশস্ত মানে কোন দিকে? এই দিকে।
12 ফিট প্রশস্ত একটি ট্রাকের সর্বোচ্চ উচ্চতা কত হলে সেটি সুড়ঙ্গ পথটি অতিক্রম করতে পারবে? সুড়ঙ্গ পথ অতিক্রম করার জন্য ইজিয়েস্ট ওয়েটা, উঁচু ট্রাকের জন্য ইজিয়েস্ট ওয়েটা কি সাইড দিয়ে যাওয়া না মাঝখান দিয়ে যাওয়া? কারণ প্রথম কথা মাঝখান দিয়ে যাবে। একটা ট্রাক যেটা কয় ফিট প্রশস্ত? 12 ফিট প্রশস্ত, যে মাঝখান দিয়ে যাবে, তাই না? 12 ফিট প্রশস্ত একটা ট্রাক এরকম করে মাঝখান দিয়ে যাবে, তাহলে এই দিকে কয় ফিট হবে এবং এই দিকে 6 ফিট থাকবে। আচ্ছা, ট্রাকের সর্বোচ্চ উচ্চতা কত হলে সেটি সুড়ঙ্গ পথ অতিক্রম করতে পারবে? সর্বোচ্চ উচ্চতা মানে কি যে এইরকম করে যাবে না, কোনো মতো যাবে না। আচ্ছা, তাহলে সর্বোচ্চ উচ্চতা ধরলাম আমি এইচ পরিমাণে সর্বোচ্চ উচ্চতা যদি হয় তাহলে এ যাইতে পারবে। তাহলে মিডল বরাবর যাবে বললাম, তাহলে এই দিকে কত ফিট প্রশস্ত? 12 ফিট। এইদিকে কত? এইদিকে 6। তাহলে এটা যদি কেন্দ্রের বিন্দু হয়, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? ম্যাথ তো শেষ। উপবৃত্তের সমীকরণ কত? এক্স স্কোয়ার বাই 18 উপরে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 15 উপরে স্কোয়ার ইকুয়াল 1। দেন 6, h বিন্দু দিয়ে স্যাটিসফাই হবে, শেষ। এগুলা বইটার ম্যাথ, খালি ভয় দেখাবে। কত আসে? কত আছে দেখো তো, দশমিকে কত আসে? ওটা 5√7 কত আসে? হ্যাঁ, ওই সেম। কি করছে আল্লাহ জানে। ওটা অ্যান্সার।